নমস্কার, আমি শামসুল আলম, হেডমাস্টার মোরালীগঞ্জ হাই স্কুল। এছাড়াও আমি আমার নর্মাল ডিউটির সাথে সাথে যেটা আমি স্টেট রিসোর্স পার্সন, অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম, ই পেনশন এবং বাংলা শিক্ষা যেটা সরকারের অনলাইন সিস্টেম আছে, এগুলোর আমি নর্থ বেঙ্গল এর প্রতিনিধিত্ব করি এবং এটা আমি স্টেট রিসোর্স পার্সন। নূতন শিক্ষানীতি যেটা সম্প্রতি যেটার একটা ঘোষণা হয়েছে যে আসতে চলেছে, সেটা ক্যাবিনেটে এটা পাস হয়েছে, তারপর পার্লামেন্টে এটা পাস হলে একটা নোটিফিকেশন হবে, তারপর থেকে এটা লাগু হয়ে যাবে। কিন্তু যদি আমি দেখি যে মেয়েটি আজকে ক্লাস 10-এ পড়ছে, তার বাবা মা যদি ভাবেন যে এটা কি তাহলে কি আগামীতে তার পরীক্ষা হচ্ছে, অবশ্যই 2021-এ যে মাধ্যমিক আছে সেটা অবশ্যই হবে, কিন্তু এটা লাগু হতে হতেও আরো 1-2 বছর সময় লেগে যাবে। তো যদি কেউ নতুন করে নোটিফিকেশন থাকবে, সে তখন 9-এ যখন ভর্তি হবে শুরুতেই জেনে যেতে পারবে আমি নতুন সিস্টেম আসছি। তো ব্যাপারটা শুরু হলেও পুরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হতে এবং সেটা 1-2 বছর লেগে যাবে। দেখুন, 1986 সালে যখন রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন, তার আমলেই এটা শুরু হয়েছিল। তার আগে যদি বলা যেতে পারে, ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন 1968-তে প্রথম হয়, তারপরে রাজীব গান্ধীর সময় একটা মডিফিকেশন আসে। সেই সিস্টেমটা এতদিন চলে আসছিল, প্রায় 34 বছর হয়ে গেল। এখন সম্প্রতি এই যে গভর্নমেন্ট আছে তারা এটা অ্যানাউন্স করেছে এবং একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, এখন পার্লামেন্টে পাস হওয়ার পরে নোটিফিকেশন হলে এটা শুরু হয়ে যাবে। তবে 1986 এটা হলেও মাঝে 1992 সালে একটা মডিফিকেশন আসে, কিন্তু সেই মডিফিকেশনটা খুব একটা যে বিশাল একেবারে চেঞ্জ করে ফেলার মতো নয় বলে সেটা একটা রিভাইজ হয়েছিল খুব ছোট আকারে 1992 সালে। তারপরে এই আবার নতুন করে হতে যাচ্ছে নিউ এডুকেশন পলিসি 2020। আপনারা যদি বলেন যে কি কি চেঞ্জ আসছে, তো একটা মিরাকেল চেঞ্জ আসছে, যেটা হয়তো আমরা ভাবতেও পারিনি যে ভারতবর্ষে একটা সময় প্রশ্ন উঠত যে আমাদের উন্নত দেশগুলো তার শিক্ষা ব্যবস্থা থেকে আমরা অনেক পিছিয়ে আছি। এই প্রশ্নের হয়তো অবসান হতে যাচ্ছে। সেক্ষেত্রে এতদিন আমরা জানতাম যেটা 86 এর এডুকেশন পলিসি ছিল 10+2। কি 10+2? স্কুল এডুকেশন 10+2 বলতে বোঝায় একটি বাচ্চা ক্লাস 1-এ ভর্তি হলো, 10 বছর পরে তার মাধ্যমিক পরীক্ষা দিল, তারপরে উচ্চ মাধ্যমিক, যেটা এখানে উচ্চ মাধ্যমিক নাম আর মাধ্যমিক, এই হচ্ছে সিস্টেম। তার পরবর্তী সময় হায়ার এডুকেশনে সেখানে 3 বছর, 2 বছর মাস্টার ডিগ্রি, মাঝখানে এমফিল, পিএইচডি সমস্ত ব্যাপারগুলো ছিল। এই নিউ এডুকেশন পলিসির মধ্যে আমূল চেঞ্জ আসছে। এখন কিন্তু 10+2 বলা যাবে না, এখন সেটাকে 4টে ভাগে ভাগ করা হচ্ছে। প্রি স্কুলিং, আমরা জানি অনেক বাচ্চা কেজিতে পড়তো, কেজি 1, লোয়ার কেজি, তারপরে ক্লাস 1-এ আসতো 6 বছর বয়সে, এখন 6 বছরে ক্লাস 1-এ আসবে কিন্তু ঠিক, কিন্তু তার আগে 3 বছর প্রি স্কুলিং করতে হবে। ধরুন অঙ্গনওয়াড়ি, ICDS যে ব্যবস্থাটা ছিল সেটা কিন্তু সরকার স্বীকৃতি দিচ্ছে এবং 3 বছর বয়সের কোনো বাচ্চা সে ভর্তি হতে পারবে। তাহলে কি প্রশ্ন উঠছে 3 বছর বাচ্চাকে তাকে লেখাপড়া শেখাতে হবে, তার সবকিছু চাপিয়ে দেওয়া হবে? না, এইটাই এখান থেকে সরকার বেরিয়ে আসতে চাচ্ছে, এই শিক্ষানীতি বেরিয়ে আসতে চাচ্ছে। পড়াশোনা জয়ফুল হতে হবে, আনন্দের সাথে পড়াশোনা। আমরা যারা একটু বড় আছি তারা দেখব, যদি আমরা রিকল করার চেষ্টা করি, আমরা যদি পুরোনো দিনে ফিরে যেতে, যতই স্যার ভালো পড়ান না কেন, যতই বাবা মা স্কুলে পাঠান না কেন, আমরা কিন্তু স্কুল থেকে ছুটি বা স্কুলের আগে আমরা বেশি ভালোবাসতাম বন্ধুদের সাথে খেলতে। এই এডুকেশন পলিসিতে সেই সিস্টেম থাকে। ছোট 3 বছরের বাচ্চা সে কি পড়বে? সে স্কুলে যাবে খেলতে। যে বাচ্চাটা হয়তো তার বাবার সঙ্গতি নেই, একটা পুতুল কিনে দিতে পারে না, তার জন্য অনেক কিছু থাকবে, খেলার সামগ্রী, এবং সেখানে যে দিদিমণি বা স্যারেরা থাকবেন তারা কিন্তু খুব আনন্দের সাথে ভালোবেসে, মায়ের মতো বাবার মতো যে ভালোবাসা বাড়িতে পায় সেই স্নেহে তাকে পড়াবেন। আরেকটা যেটা আছে, সেখানে 3 বছরের পরে সে ক্লাস 1-এ আসবে, ক্লাস 2-তে। এই সিস্টেমটাকে কিন্তু আগে 10+2টাকে পাল্টে এখন হচ্ছে 5-3-3-4। 5-3-3-4। 5 কি? সে 3 বছর বয়সে ক্লাস
1-এ ভর্তি হওয়ার আগে পড়াশোনা করছে, সেখানে 3 গেল, ক্লাস 1 and 2 এই হচ্ছে 5 বছর। তারপরে 3, 4, 5 এটা একটা স্টেজ আছে। তারপরে হচ্ছে 6, 7, 8 এই একটা স্টেজ। তারপর 9, 10 আর নেই, 9, 10, 11, 12 এইটা নিয়ে একটা স্টক বলা যেতে পারে, একটা প্যাকেজ বলা যেতে পারে, সেটা আমি বিস্তারিত আসছি। কিন্তু এই পরিবর্তনটা আসছে, অতএব একটা বাচ্চাকে আগে আমাদের আলমারিতে কিন্তু দুটো মার্কশিট থাকতো, একটা ক্লাস 10 আর একটা ক্লাস 12। এখন কিন্তু একটা বাচ্চার 4টে মার্কশিট রাখতে হবে। 5, ক্লাস 2 পর্যন্ত একটা, 2, 3, 4, 5 পর্যন্ত একটা, 6, 7, 8 পর্যন্ত একটা, আর 9 থেকে 12 পর্যন্ত। এতদিন 12 ক্লাস পাস করার পরে, মানে 10+2 শেষ যখন হয়ে যেত, তখন তারা যে পড়াশোনা শুরু করতেন সেটা হায়ার এডুকেশনের মধ্যেই পড়ে। সেখান থেকে কলেজ লাইফ শুরু হয়, ইউনিভার্সিটি লাইফ শুরু হয়। এই পড়াশোনাটা ছিল, তাকে ডিগ্রি নেওয়ার জন্য 3 বছর পড়তে হতো। আবার সেটা কিন্তু এখন পরিবর্তন হয়ে 3 আর 4 হচ্ছে। আমি ব্যাখ্যা করব 3টাই বাকি আর 4টাই বাকি। 3 করলে কি আর 4 করলে কি একই ভ্যালু। তারপরে যে মাস্টার ডিগ্রি আছে, এতদিন আমরা জানতাম MA, MSc, MCom, সেটা 2 বছরের কোর্স ছিল। সেই কোর্সটা কিন্তু এখন ওই 3+4 যেমন হলো, এখানে 1 or 2, 1 বছরেরও হতে পারে, 2 বছরের হতে পারে। কাদের জন্য 1 বছর, কাদের জন্য 2 বছর, সেটারও আমি ব্যাখ্যা করব। এবার দেখুন, যে ছেলেটি 12 ক্লাসের পরে 3 বছরের কোনো কোর্সে ভর্তি হবে, সে হয়তো চায় যে আমি এই ডিগ্রিটা নেওয়ার পরে আর পড়াশোনা করতে চাই না, আমি চাকরিতে চলে যেতে চাই। আবার কিছু ছেলে মেয়ে আছে, তারা উচ্চ শিক্ষাতে যেতে চাইবে, তারা গবেষণা করতে চাইবে, PhD করতে চাইবে। তাদের ক্ষেত্রে কিন্তু তাদের 4 বছরের কোর্স ভর্তি হতে হবে। এইবারে এতদিন কি ছিল? এতদিন ছিল, ধরুন আপনি ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করলেন, রেগুলার গেলেন, তারপরে 3 বছরের মাথায় গিয়ে আপনি যেতে পারলেন না, পারিবারিক কারণ হতে পারে, আর্থিক কারণ হতে পারে, শারীরিক কারণ হতে পারে। তখন কিন্তু ওই 3 বছর বা 2.5 বছর করার পরে আপনি কোনো কিছুই পেলেন না। এতদিন কষ্ট করে পড়ার পরে আপনার কিন্তু সার্টিফিকেট বলতে সেই আপনি নন গ্রাজুয়েট বা ক্লাস 12 পাস। এই ক্ষেত্রে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, আপনি 1 বছর কোর্সটা পূর্ণ করবেন, তো আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। 1 বছরের সার্টিফিকেট, কোর্সটার জন্য একটা সার্টিফিকেট পাবেন। আপনি যদি 2 বছর করেন, আপনি ডিপ্লোমা পাবেন সংশ্লিষ্ট বিষয়ে। আপনি যদি 3 বছর বা 4 বা 3 বছর করেন, তাহলে ডিগ্রি পাবেন। আপনি যদি 4 বছর করে ফেলেন, এই 3+1, তার মানে আপনি রিসার্চের দিকে এগিয়ে গেলেন। আপনার ডিগ্রি প্লাস রিসার্চ, তার মানে আপনি গবেষণার দিকে এগিয়ে যাচ্ছেন। এরপরে যেটা বললাম, মাস্টার ডিগ্রি যে 1 বছর বা 2 বছর, কাদের জন্য 1 বছর? যারা অলরেডি 4 বছরের কোর্স করেছে, গবেষণা করবে বলে বা উচ্চশিক্ষার জন্য, তাদের জন্য কিন্তু মাস্টার ডিগ্রি থাকলো 1 বছরের। আর যারা 3 বছর করেছে, তারা যদি করতে আসে মাস্টার ডিগ্রি, তাদের জন্য কিন্তু 2 বছর করতে হবে। মজার বিষয় হলো, ধরুন যে ছেলেটি 2 বছর করার পরে ছেড়ে দিয়েছে, কোনো চাকরিতে ঢুকে গেছে, তার 5 বছর পরে মনে হলো যে আজকে আমার আর্থিকভাবে অনেকটা আমি সচ্ছল, আমি পড়াশোনাটা করতে চাই। পুরোনো নিয়ম হলে কিন্তু কোনো সুযোগই ছিল না, তাকে আবার শুরু থেকে, সেই ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে হতো। এই ক্ষেত্রে তিনি কি করবেন? এই ক্ষেত্রে তিনি ওই 2 বছরের ইতিমধ্যে যেটা করে আছেন, ডিপ্লোমা আছে, তারপরে কিন্তু তিনি বাকি পড়াশোনাটা করে আবার যে ডিগ্রি সার্টিফিকেটটা তিনি অ্যাচিভ করতে পারেন। এটা একটা খুব বড় সুযোগ, সবার জন্য সুযোগ। হতেই পারে কোনো মাঝখানে বাধা আসতে পারে, তো তাকে একেবারেই শূন্য পাওয়ার থেকে এক্ষেত্রে সে সার্টিফিকেট কোর্স পাচ্ছে, অ্যাডভান্স ডিপ্লোমা পাচ্ছে এবং ডিগ্রি পাচ্ছে। এটা একটা বড় সুযোগ। আর যারা গবেষণা করবেন, তাদের 4 বছর প্লাস 1 বছর করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারছে। আগে আমি বলেছি যে বিষয় নির্বাচনের ক্ষেত্রে ক্লাস 9 থেকে আপনার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যদি মনে করেন, ধরুন ক্লাস 11, 12 যে আমি সায়েন্স নেব, সেই সায়েন্স, আর্টস, কমার্স বলে কিছুই থাকবে না।
আর কিছুদিন পরে বছর 8-10 পরে কেউ যদি বলে আমি কমার্স, তখন সন্দেহ হবে এই আবার কি বলছে, যারা হয়তো ভুলেই যাবেন। সেটা কিছুই থাকবে না, তখন শুধু আপনি যে কোনো সাবজেক্টের সাথে যে কোনো সাবজেক্ট নিতে পারেন। এটা ছাত্রছাত্রীদের কাছে একটা বড় ধরনের প্রাপ্তি। এটা বিদেশে ছিল, সেটা কিন্তু ভারতবর্ষে আসতে চলেছে। আরেকটা যেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা বড় ধরনের ভালো একটা পদক্ষেপ, প্রায় 100টা সারা পৃথিবীর নামী যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা এখানে ব্রাঞ্চ খুলতে পারবে। অনেকে আশঙ্কা করছেন যে বাইরের ইউনিভার্সিটি যখন আসবে প্রচুর টাকা পয়সা দিতে হবে, একটা প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছে। আজকে অনেকেই এই টাকা খরচ করে বিদেশে, হয়তো অক্সফোর্ডে যেতেন, বিদেশে ডিগ্রি নেওয়ার জন্য যেতেন, কিন্তু তো বাড়ির কাছেই পাচ্ছেন। আবার অনেকে সরকারি স্কলারশিপ নিয়ে যান, তাকে হয়তো দূরে যেতে হতো, তিনি তো বাড়ির কাছেই সেই ডিগ্রিটা, সেই ভর্তি হয়ে সেই ডিগ্রিটা পাচ্ছেন। এটাও একটা বড় সুযোগ আমাদের কাছে। হ্যাঁ, যেটা আমরা বললাম যে 5+3+3+4 বিষয়টা কি, ওই যেটা বললাম যে প্রি স্কুলিং, ক্লাস 1-এ ভর্তি হওয়ার আগে 3 বছর প্রি স্কুলিং করতে হবে। সেটা অঙ্গনওয়াড়ি বলুন, ICDS বলুন, সেখানে আপনি পড়বেন। তাহলে কতদিন পড়লেন? 3 বছর। তারপরে আপনি ক্লাস 1-এ ভর্তি হলেন, আপনার বাচ্চা ভর্তি হলো 6 বছর বয়সে, 4 প্লাস আরো 1 বছর, মানে ক্লাস 2-তে যখন উঠলো বাচ্চাটি, এইটা হচ্ছে 5 বছর হলো। কোথায় উঠলো? সে প্রি স্কুলিং থেকে ক্লাস 2-তে পর্যন্ত আসলো। এই সময় একটা তার উপর একটা পরীক্ষা হবে, সে কতটা জানলো। এই পরীক্ষাটা কিন্তু অন্য পরীক্ষার মতো নয়, একেবারে সরল সাধারণ, কতটা খেলতে ভালোবাসে, কি করে, তার অ্যাক্টিভিটি, এইটার উপরে একটা পরীক্ষা হবে। এবং তার সেই পরীক্ষাটা কারা নেবে, কিভাবে নেবে, বোর্ড নেবে কি নেবে, সেটা সরকার সঠিক সময় জানিয়ে দেবে। তার পরবর্তী সময় 3, 5-এর পরে যে 3, সেটা হচ্ছে ক্লাস 3, 4, 5। এই যে 3 বছর, তার মানে এই 5+3 মানে একটি বাচ্চা কিন্তু প্রায় 11 বছরে পৌঁছে গেল, আর সে ক্লাস 5-এ চলে গেল। এই 5 পর্যন্ত একটা ম্যান্ডেটরি, সেটা হচ্ছে মাতৃভাষা, তার মায়ের ভাষাতে, আঞ্চলিক ভাষাতে সেই লেখাপড়া শিখবে। আমরা জোর করে অন্য কোনো ভাষা এখানে চাপিয়ে দিতে পারবো না, সেটা মাতৃভাষাতেই শিখবে। তো 5+3 মিটলো। তারপরে 5-এর পরে 6, 1, 7, 2, 8, এই যে 3 বছর, অর্থাৎ 6 থেকে 8 পর্যন্ত যে 3টে বছর, এটা অন্য আরেকটি 3, 5, 3, 3, 8 পর্যন্ত পৌঁছে গেল। এরপরে যেটা আছে 4, সেই 4টা কি? এই 4টা হচ্ছে 9 থেকে 12 পর্যন্ত। 9, 1, 10, 11, 12, এই 4 বছরটা কি তাহলে পরীক্ষা হবে? এখানে যে পরীক্ষা বলছে না, এখানে বছরে 2টো করে সেমিস্টার হবে। সেই সেমিস্টার কারা নেবে? সেই সেমিস্টার যে স্কুলে পড়ে সেটা তারা নেবে। তারপরে শেষে যদি কোনো বোর্ড থাকে, সেটা পরবর্তী সময় আইনগুলো বেরোলে আরো ক্লিয়ার হয়ে যাবে, তারা কিন্তু ওই 12 ক্লাসের পরে একটা পরীক্ষা নিয়ে তাকে জাজ করে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হলো। এই হচ্ছে স্কুলিং সিস্টেম 5, 3, 3, 4। নিউ এডুকেশন পলিসিতে সবচেয়ে একটা বড় বিষয় হলো যে মাতৃভাষাতে শিক্ষা, সেটা হচ্ছে ক্লাস 5 পর্যন্ত, অ্যাটলিস্ট 5 পর্যন্ত, সেটা ক্লাস 8ম শ্রেণী পর্যন্ত হলে ভালো। তারপরে থাকছে অপশন, সে পড়তেও পারে না পড়ে। তার মানে কি 5+3+3 যে আছে, মানে প্রি স্কুলিং এ যে বাচ্চাটি অঙ্গনওয়াড়ি বা ICDS আসলো, তখন থেকেই কিন্তু তার মাতৃভাষা বা আঞ্চলিক ভাষাতে সে তার লেখাপড়া শিখবে। ক্লাস 1, ক্লাস 2 সেও মাতৃভাষাতে শিখবে। এইভাবে মিনিমাম, আই রিপিট, মিনিমাম ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষাতে শিখবে বা আঞ্চলিক ভাষাতে শিখবে। তারপরে 8 পর্যন্ত হলে ভালো, কিন্তু সেটা না হলেও অপশনাল থাকলো, কিন্তু প্রেফার করছে 8 পর্যন্ত, তারপরে অপশনাল থাকছে। এই মাতৃভাষাতে শেখার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, ধরুন
আমার ছেলে বা মেয়ে যদি কোথাও একটা ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়ে 2-4 দিন যাওয়ার পরে সে বাড়িতে এসে বলছে যে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, আপনি ভেবে দেখুন তো আমাদের ভালো লাগে যে একটা ইংরেজি কবিতা মুখস্থ করে ফেলেছে দুদিনে, কিন্তু সেটা তো একেবারে সত্যি সত্যি মুখস্থ করে ফেলেছে, কারণ সে বাংলায় কথা বলে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার এই কিন্তু কোনো সেন্স তার মধ্যে কাজ করে না। কিন্তু আজকে যদি সে শেখে চাঁদ উঠেছে ফুল ফুটেছে, তাহলে যখনই সন্ধ্যাবেলা আকাশে চাঁদ দেখবে, এই চাঁদ উঠেছে ফুল ফোটার এই ব্যাপারটা কিন্তু সে অনুভব করতে পারে। এটা একটা বড় বিষয়। আজকে রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে সবাই কিন্তু তারা মাতৃভাষাতেই কিন্তু লেখাপড়াটা করার জন্য এবং শিক্ষাবিদরাও এটা বলেছেন। এই শিক্ষানীতির মধ্যে সবচেয়ে একটা বড় ঘোষণা হলো জিডিপি 6%। এই নয় যে কাল থেকে 6% শুরু হয়ে যাবে, এখন পর্যন্ত এটা 4 পয়েন্ট সামথিং আছে, আস্তে আস্তে করে এটা 6 এ নিয়ে যাওয়া হবে। এটা একটা খুব বড় সাফল্য বলা যেতে পারে, কারণ জিডিপির যে গ্রস ডোমেস্টিক যে প্রোডাক্ট তার 6% করা মানে অনেকটাই বেড়ে যাবে। আজকে যে এডুকেশন পলিসি, যে ধরনের পদ্ধতির কথা বলা হয়েছে, যে ধরনের সুবিধার কথা বলা আছে, সেক্ষেত্রে প্রচুর টিচার লাগবে, সেক্ষেত্রে প্রচুর বিদ্যালয়ের পরিকাঠামো লাগবে, সেক্ষেত্রে টেকনোলজির একটা আপগ্রেডেশন দরকার। এর জন্য অবশ্যই টাকা পয়সা যদি কম অ্যালটমেন্ট থাকে, তাহলে কিন্তু আকাঙ্ক্ষিত ডিজায়ার যেটা আমরা চাচ্ছি, যেটা স্বপ্নের একটা শিক্ষানীতি হবে, সেইটা পূরণে বাধা হয়ে দাঁড়াতো। তাই জিডিপি 6% হলে অবশ্যই সেটা একটা সুখবর এবং ভালো হবে আমাদের। মূল্যায়ন পদ্ধতির একটা বদল আসছে, যে বদলটা শুনে অনেকে চমকে যেতে পারেন। আমরা যখন ছোটবেলায় ছাত্র অবস্থায় ইউনিভার্সিটিতে স্যারেদের থেকে শুনতাম যে বিদেশে ছাত্রছাত্রীরাই শিক্ষক শিক্ষিকাদের মূল্যায়ন করেন, রেটিং করেন। অনেকটা কি ধরুন আপনার বাড়িতে জোম্যাটো আসছে, আপনার বাড়িতে সুইগি আসছে, বা কোনো অনলাইনে প্রোডাক্ট ডেলিভারি করতে আসছে, তিনি সঠিক সময় দিলেন কিনা, তিনি কেমন ব্যবহার করলেন, তার একটা রেটিং সে হয়তো বলে যায়, রেটিংটা কিন্তু ভালো করে দেবেন। তো এই পদ্ধতিতে সেই রেটিং এর একটা ব্যবস্থা থাকছে। হ্যাঁ, আপনার ঠিকই ধরেছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু ছাত্রছাত্রী একটা রেটিং দেবেন, মূল্যায়ন করবেন, কতটা তিনি ভালো করে পড়াতে পারলেন। এটা হলে শিক্ষক শিক্ষিকার পক্ষেও ভালো, তিনি ভালো রেটিং পাওয়ার জন্য নিশ্চয়ই ছাত্রকে উজাড় করে পড়াবেন, ভালোবেসে পড়াবেন। এটাকে অন্যভাবে আমরা যদি না নিই, নিশ্চয়ই এটা একটা ভালো দিকও আছে। আরেকটি যেটা, ছাত্রছাত্রী একদম নিচু ক্লাস থেকেই, স্কুলের লেভেল থেকেই ছাত্রছাত্রীদের মূল্যায়নেরও একটা পরিবর্তন আসছে। ছাত্ররা নিজের নাম্বার নিজে দেবেন। অনেকে অবাক হচ্ছেন তো যে নিজের নাম্বার কিভাবে নিজেকে আমরা দেব। ধরুন আমরাও কিন্তু নিজেকে নাম্বার দিই। ধরুন যিনি ডাক্তার হয়েছেন, যিনি প্রফেসর হয়েছেন, যিনি সফল ব্যবসায়ী হয়েছেন, তিনি একটা সময় রাতে শুয়ে শুয়ে ভাবেন যে পাশের যে ব্যবসায়ী সে এত ভালো ব্যবসা করছে, আমারই এক সহকর্মী এত ভালো বিজনেস দিচ্ছে, আমি পারছি না, সেক্ষেত্রে আমি ওর থেকে বোধহয় এতটা পিছিয়ে আছি। তার মানে কিন্তু আপনি আপনাকে মূল্যায়ন করলেন। আপনাদের মনে আছে যখন পরীক্ষা দিয়ে মাধ্যমিকে চলে আসতেন, এসেই হয়তো কোশ্চেনটা নিয়ে আপনি বসে যেতেন যে আমি যা লিখেছি আমি এত পেতে পারি। এটাই হচ্ছে আত্মমূল্যায়ন, আপনি নিজেকে নাম্বার দেবেন। এখন এটা অফিসিয়ালি পরীক্ষার মার্কশিটের মধ্যে যে হলিস্টিক রিপোর্ট কার্ড যেটা বলা হচ্ছে, সেখানে আপনি আপনাকে মূল্যায়ন দেবেন যে আপনি বাংলাতে কত পেতে পারেন, বাংলাতে কেমন। আর একটা মজার বিষয় হচ্ছে, আপনার যে সহপাঠী আছে, আপনার যে ফ্রেন্ড আছে, ক্লাসের বন্ধু আছে, সেও আপনাকে রেটিং করবে। এখন কি মেকানিজম হবে, কিভাবে, সেগুলো গভর্নমেন্ট ঠিক করে দেবে। সর্বোপরি তো টিচার দেবেনই। এবার যে টিচার, ধরুন আপনি নিজেকে মূল্যায়ন করে বলছেন যে আমি 70 পেতে পারি অঙ্কে, এবার টিচার হয়তো 72 দিলেন, 75 দিলেন, বা 69 দিলেন, তাহলে কিন্তু জাজমেন্ট একটা ঠিক জায়গায় আছে। শুধু তাই নয়, যেটা বললাম, আপনার পাশে আপনার সাথেই পড়ে আপনার ফ্রেন্ড, সেও কিন্তু মূল্যায়ন করতে পারবে, মানে সহপাঠীরা। এটাও একটা নূতন, আমরা দেখা যাক এই মূল্যায়নের পদ্ধতিতে ছাত্রছাত্রীরাও যেমন খুব ভালো বাসবে, এই পদ্ধতিতে আনন্দ পাবে, এবং আমাদেরও একটা সুফল আছে, আমরা একটা জাজমেন্ট করতে পারবো।
ক্লাস 6 থেকে যে ভোকেশনাল আসছে, এটা এই ভোকেশনাল একটু উঁচু ক্লাস থেকে ছিল। সরকার বিভিন্ন রাজ্যের সরকার এই ভোকেশনালটা শুরু করেছে। সারা বিশ্বে কিন্তু যে সমস্ত দেশগুলো এগিয়ে যাচ্ছে তারা কিন্তু আর শুধু একাডেমিকের মধ্যে তারা সীমাবদ্ধ নয়, তারা ভোকেশনালকে নিয়ে আসছে। এবং কবে থেকে নিয়ে আসা হবে? এই এডুকেশন পলিসি ভোকেশনালটা নিয়ে আসলো ক্লাস 6 থেকে। ক্লাস 6 থেকে কি হবে, যেটা আপনারা বাজারে শুনছেন, কোডিং শেখাবে। কি কোডিং? যিনি একটা ওয়েব ডিজাইন করতে জানেন তিনি জানেন কোডিংটা কি। তো এটা তো 11-12 শেখানো হতো, এখন কেন? হ্যাঁ, ইয়েস, এখন যারা আপনি দেখবেন আপনার সন্তান, তার কাছে অ্যান্ড্রয়েড ফোন দেবেন, আপনি যতটা না জানেন তার থেকে অনেক বেশি অ্যাডভান্স ওই ক্লাস 2, ক্লাস 1, ক্লাস 3 বাচ্চাটা। ওরা এতটা টেকনিক্যালি, মানে টেকনো ফ্রেন্ড বলা যেতে পারে। তাই যদি এই ধরনের ভোকেশনাল একটা ছাত্র, তার একটা বিষয়ের প্রতি তার ভালোবাসা থাকলে সেটাকে যদি ভবিষ্যতে পেশা হিসেবে নিতে চায়, তাহলে কিন্তু যদি আমরা ক্লাস 6 থেকে শেখাই এবং তার ইন্টার্নশিপ যদি হয়, তাহলে নিশ্চয়ই এটা একটা ভালো। এবং ভোকেশনালটাকে একাডেমিকের সাথে মিশিয়ে দেওয়া হলো, এটা অবশ্যই ভালো হবে, বিশেষ করে এই টেকনো ফ্রেন্ড যুগে মঙ্গলজনক। যেহেতু প্রি স্কুলিং শুরু হচ্ছে, আগে ক্লাস মানে 6 বছর বয়সে ক্লাস 1-এর বাচ্চারা ভর্তি হতে আসতো, যদিও অনেক প্রাইভেট বা সরকারি জায়গা বিভিন্ন স্টেটে ছিল যে প্রি স্কুলিং, কেজি এসবগুলো ছিল, অঙ্গনওয়াড়ি। এখন কিন্তু সরকার 3 বছর বয়সে তার কোনো সন্তানকে মানে বলছে যে ভর্তি করতে, এবং সেই 3 বছর অঙ্গনওয়াড়ি এই ধরনের বিদ্যালয় থাকবে। সেখানে কিন্তু পড়াশোনা নেয়, খেলবে, আনন্দ পাবে, এবং টিচাররা অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি অঙ্গনওয়াড়ির একটা গুরুত্ব? অবশ্যই, অবশ্যই। আজকে যদি একটা ছাত্রকে যদি ক্যাম্পাসে যদি না নিয়ে আসা যায়, ক্যাম্পাস কখন ভালোবাসবে? যখন সেখানে মজা পাবে, খেলতে পারবে। আজকে যদি খেলার মজাটা পায়, যারা পড়াবেন তারা যদি একটু ট্রেনিং প্রাপ্ত হয় কিভাবে ছাত্রছাত্রী ওই বয়সে শিশুদের মন জয় করতে হয়, তাদের সাথে মিশতে হবে, এই ট্রেনিং গুলো যদি থাকে, পরিকাঠামো যদি থাকে, তাহলে কিন্তু এই যে সরকার যে জন্যই এই 3 বছরের পড়াশোনাটা বা স্কুলে মানে প্রি স্কুলিং করতে চাচ্ছে সেটা হবে। এই কথাটার পরিপ্রেক্ষিতেই বলা যেতে পারে যে অঙ্গনওয়াড়িতে যারা এখন চাকরিরত, অবশ্যই তাদের ট্রেনিং পাবেন, সেখানে ইনফ্রাস্ট্রাকচার বাড়বে, সবকিছুই বাড়বে, এবং ইম্পর্টেন্স অনেক অনেক বেড়ে গেল। এখন যে এডুকেশন পলিসি, শিক্ষানীতি যেটা নতুন ঘোষণা হলো সম্প্রতি বিভিন্ন মিডিয়াতে, পত্রপত্রিকা, এবং শুধু তাই নয়, এখানে সীমাবদ্ধ নয়, পাড়াতে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নানাভাবে ব্যাখ্যা করছে, এবং এই ব্যাখ্যার এফেক্ট গুলো পড়ছে ছাত্রছাত্রীদের মনের উপরে, বাবা মায়েদের মনের উপরে। তারা দিশাহারা হয়ে যাচ্ছে যে তাহলে কি একেবারে খুব একটা মানে ভালো জায়গা ছিলাম, সেখান থেকে খারাপ জায়গার দিকে চলে যাচ্ছি। দেখুন, আমরা আপডেট কেন করি? আমরা নতুন নতুন দেখবেন আপনার মোবাইলেও কিছুদিন আপনি কিনলেন অনেক পয়সা দিয়ে, কিছুদিনের মধ্যেই দেখবেন ওটা পুরনো হয়ে যাচ্ছে। আসলে নিউ আপগ্রেডেশন সব ক্ষেত্রেই দরকার। তো শিক্ষা ক্ষেত্রে প্রায় 34 বছরের পুরনো একটা সিস্টেম ছিল, তার আপগ্রেডেশন দরকার। তার জন্য এই নিউ এডুকেশন পলিসি এসছে। এই ক্ষেত্রে অনেক কিছুই আছে যেটা সত্যি সত্যি মঙ্গলজনক। আপনারা আতঙ্কিত হবেন না, আমরা যাতে আতঙ্কিত না হই, বিশেষ করে ছাত্রছাত্রীদের সেই আতঙ্কের মধ্যে না ফেলি, বরং শুধু সময়ের অপেক্ষা, আসতে দেন। নিয়মগুলো আরো যখন ক্লিয়ার হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, সত্যি তো এটা অনেক ভালো কিছু আছে, অনেক মজার কিছু আছে, ছাত্রছাত্রীরা খুব আনন্দ পাচ্ছে, তাদের অনেক সুবিধা হয়েছে। এটা নিশ্চয়ই সময়ের সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে, অযথা যাতে আমরা এই বিষয়ে আতঙ্কিত না হই। এই প্রশ্ন উঠতেই পারে, কোনো কিছু নতুন কেউ যদি বলে যে এটা একেবারে নির্ভুল, কোনো সবকিছুই ভালো, কোনো খারাপ কিছু নেই, এই ধরনের বোধহয় কোনো কিছু নেই, এইভাবে বুকে হাত দিয়ে বলা যেতে পারে না। ধরুন আপনি একটা BMW গাড়ি কিনলেন, তার অনেক কিছুই ভালো, তারপর শেষে হয়তো দেখবেন ড্রব্যাকস আছে, তেল বেশি খায়। তেমনি এই যে শিক্ষানীতিতে আছে তার অনেক কিছু যেমন আমরা ভালো দেখছি, সেইটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে তার কিছু প্রিকন্ডিশন থাকে। আজকে যেটা বললাম যে অঙ্গনওয়াড়িতে বাচ্চারা এসে পড়াশোনা করবে 3 বছর, সেখানে পড়ানো হবে না, খেলানো হবে, তার জন্য টিচারদের ট্রেনিং দরকার, তার জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার। আমরা যেটা বলছি যে আপনি না ক্লাস 11-12 যে সায়েন্স, আর্টস, কমার্স উঠে যাচ্ছে, আপনি পছন্দের মতো
বিষয় নিতে পারবেন। এবার আপনি এমন একটা স্কুলে ভর্তি হলেন, সেখানে দেখা গেল ছাত্রের যে পছন্দের বিষয় সেটা সেখানে হয়তো দিতে পারছেন না, এটা একটা ড্রব্যাক। তাতে কি হয়, এই শিক্ষানীতিটা মানে ভালোভাবে কাজ করতে গেলে বিশেষ পরিকাঠামোর জোর দিতে হবে, প্রচুর শিক্ষক শিক্ষিকা দরকার, শিক্ষক শিক্ষিকার ট্রেনিং গুলো থাকতে হবে। এইগুলো যদি থাকে তাহলে এই সিস্টেমটা খুব ভালোভাবে কাজ করবে। তো হয়তো শুরুতে সেটা থাকবে না, আস্তে আস্তে যে গভর্নমেন্টের নিশ্চয়ই সদিচ্ছা থাকবে সেই জায়গাতে নিয়ে যাওয়া। যেহেতু জিডিপি বেড়েছে, এখানে টেকনিক্যালি বেনিফিট গুলো এবং অনেক টাকা পয়সা থাকবে এই ধরনের সুবিধা দেওয়ার জন্য। আগে যে পুরনো শিক্ষানীতি ছিল সেখানে কি ছিল, ধরুন 12 ক্লাসের পরে আপনি ডিগ্রি কোর্সে ভর্তি হচ্ছেন, আপনি 2 বছর পড়াশোনার পরে আপনি ছেড়ে দিলেন, 3 বছরের কোর্স ছিল, সেক্ষেত্রে ছেড়ে দিলে কি হয়, আপনি কিছুই পেলেন না, আপনি নন গ্রাজুয়েট হয়ে থাকলেন, আপনার কোয়ালিফিকেশন বলতে সেই 12 ক্লাস পাস। এখন যে সিস্টেমটা এসছে সেক্ষেত্রে আপনার যদি 3 বছরের কোনো কোর্সে বা 4 বছরের কোর্সে যদি ভর্তি হন, সেক্ষেত্রে আপনি প্রথম বছর কমপ্লিট করলে আপনি একটি সার্টিফিকেট কোর্স পেয়ে যাবেন সংশ্লিষ্ট বিষয়ে। 2 বছর যদি করেন তাহলে ডিপ্লোমা, 3 বছর বা 4 বছর করলে, 3 বছর করলে আপনি ডিগ্রি পাচ্ছেন, 4 বছর করলে ডিগ্রি প্লাস রিসার্চ, এটা আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে মজার বিষয়টা কি হলো, আপনি ধরুন 1 বছর করার পরে কোনো কারণে ছেড়ে দিলেন, আবার 5 বছর পরে ফিরে আসলেন, এসে তখন কিন্তু আপনার শুরু থেকে আর শুরু করতে হবে না। ওই 1 বছর যেহেতু করেছেন, আপনি সেকেন্ড ইয়ার থেকে ভর্তি হয়ে আপনি অ্যাডভান্স আবার 1 বছর করার পরে আপনি অ্যাডভান্স যে ডিপ্লোমা সেটা আপনি পেয়ে গেলেন, আপনি ছেড়ে দিলেন, দিয়ে আবার মনে হলো যে 5-6 বছর পরে এসে আবার করবো, আপনি করতে পারছেন। এই যে বিভিন্ন সময় এসে করলেন, আবার ছেড়ে দিলেন, বেরিয়ে যাচ্ছেন, এটাকেই আমরা মাল্টিপল এন্ট্রি এক্সিট বলছি। এটার খুবই সুবিধা আছে, সবাই নিশ্চয়ই এটা ওয়েলকাম করবে। আর সত্যি এটা সরকারের এই নীতিটা অবশ্যই ভালো হয়েছে যুব সমাজের পক্ষে, ছাত্রছাত্রীদের জন্য। যে সিচুয়েশনে আমরা আছি সেটা নিয়ে অনেকে হয়তো ডিপ্রেস আছেন, ছাত্রছাত্রীরাও ডিপ্রেস হয়ে যাচ্ছে। আমি মনে করি এটা একটা স্বাভাবিক, একটা প্রাকৃতিক ঘটনা, এটা হয়েছে, এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কিন্তু কোনো বাবা মা বা ছাত্রছাত্রী যদি ভাবেন, বা শিক্ষক শিক্ষিকা আমরা যদি ভাবি যে অমুক তারিখ থেকে সবকিছু উঠে যাচ্ছে, তারপর সমস্ত ছাত্রছাত্রীরা আমরা নর্মাল লাইফে ফিরে আসবো, নাও হতে পারে, কবে ঠিক বলা যাচ্ছে না। তাহলে আমরা কি করব, আমরা যারা শিক্ষক শিক্ষিকারা আছি, আমরা টেকনোলজিটাকে ইউজ করে আজকে অনলাইনে বিভিন্ন অ্যাপস চলে এসছে। বিশেষ করে বাবা মাদের বোঝাতে হবে। অনেকে প্রশ্ন করতেই পারেন যে আমার খেতে পাই না, নেটওয়ার্ক নেই। আজকে সিচুয়েশনটাই এটা এসছে, নেটওয়ার্ক, ধরুন আপনার একটা মোবাইল নেই, আপনি যদি প্রতিবেশীকে যদি বলেন যে আমার ছেলেটি পড়াশোনা করবে, ওর স্কুল থেকে পড়াচ্ছে, যদি একটা পুরনো দেখবেন প্রচুর লোক আছে আপনার এই মোবাইলটা আপনার হাতে তুলে দিয়ে তিনিও ভাববেন যে না, সত্যি একটা কিছু ভালো কাজ করলাম। এইটা ইচ্ছা থাকলে উপায় হয়ে যাবে। তো আমার যেটা অনুরোধ, সন্তানের সাথে আপনারা অনলাইনে পড়াশোনা, বিশেষ করে শিক্ষক শিক্ষিকাদের সাথে আপনারা যোগাযোগ করুন, যাতে অনলাইনে এই ধরনের পড়াশোনাটা এগিয়ে রাখেন। আপনি স্কুল না হলে বাড়িতে, আর সবসময় চেষ্টা করুন বাড়িতে থাকতে। বিশেষ করে আপনি যদি বাড়িতে থাকেন তাহলে আপনার যে সন্তান, সেও আর ডিপ্রেস হবে না, সেও বাড়িতে থাকবে। না হলে সন্তানকে শুধু আপনি বাড়িতে ছেড়ে রাখছেন, আর আমরা যদি ঘুরে বেড়াই, তাহলে কিন্তু সেটা একটা বাজে বিরূপ একটা ফল পড়বে। আশা করি খুব তাড়াতাড়ি এটা মিটে যাবে, এবং নিশ্চয়ই আমরা আবার সেই পুরনো জীবনে আমরা ফিরে আসবো।